রানিং না? ওকে। স্নেহের ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধি মেনে সবাই বাড়িতে ভালো আছো আশা করি। আজকে আমরা নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে ক্লাস নিব। ব্যবসা শিক্ষার যে ছাত্রছাত্রীরা আছো, তোমাদের জন্য হিসাব বিজ্ঞান বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে গ্রুপের বিষয়ের মধ্যে হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং এবং ব্যবসা উদ্যোগ, এই তিনটা বিষয়। হিসাব বিজ্ঞান বিষয়ের তোমাদের বার্ষিক যে পরীক্ষার সিলেবাস তৈরি করা হয়েছে, তা তোমরা জানো যে 50 নম্বরের সিলেবাস, 50 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে 3টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে আর 20টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো 50। এখন সিলেবাস শর্ট করা হয়েছে। তোমরা জানো তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফাজাত লেনদেন, ষষ্ঠ অধ্যায় জাবেদা আর নবম অধ্যায় রেওয়া মিল। তো আজকে আমরা রেওয়া মিল চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। রেওয়া মিল হিসাব চক্রের পঞ্চম ধাপ। এখন প্রথমেই তোমাদের মনে প্রশ্ন হবে যে আমরা যে রেওয়া মিল করবো, রেওয়া মিলের জন্য যে হিসাবের টাকাগুলো দেওয়া থাকবে, এগুলোর উৎস কি, কোথা থেকে আসলো? এর উত্তর হলো, ব্যবসা প্রতিষ্ঠানে যে সংক্রান্ত ঘটনাগুলো লেনদেন হয় এবং যে ঘটনাগুলো অর্থ সম্পর্কীয় ঘটনা, ওগুলো লেনদেন। লেনদেন থেকে হয় জাবেদা, জাবেদা থেকে করা হয় খতিয়ান। খতিয়ান ঘরের প্রত্যেকটা উত্তরকে নিয়ে তৈরি করা হয় রেওয়া মিল। রেওয়া মিল একটা প্রশ্নের মধ্যে দিয়ে দিল ক্রয় 20,000 টাকা, বিক্রয় 50,000 টাকা। এটা এরকম না যে একজনের মনে চাইলো ক্রয় 20,000 লিখে দিল আর বিক্রয় 50,000 লিখে দিল, না না, বরঞ্চ ক্রয় নামে একটা খতিয়ান করা হয়েছে, বিক্রয় নামে একটা খতিয়ান করা হয়েছে। সেই ক্রয় নামক খতিয়ান ঘরের উত্তর হলো 20,000 টাকা, আর বিক্রয় নামক যে খতিয়ান ঘর করা হয়েছে, সেই বিক্রয়ের খতিয়ান হিসাবে উত্তর হলো 50,000 টাকা। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের যদি খতিয়ান করা হয়, এরকম উদাহরণস্বরূপ ধরলাম 25টা খতিয়ানের ঘর করা হয়েছে, হোক সেটা চলমান জের ছক, হোক সেটা টি ছক, 50টা যদি ঘর করা হয়, 25টা যদি ঘর করা হয় খতিয়ানের, তাহলে রেওয়া মিলের এন্ট্রি হবে 25টা। আচ্ছা, তো এখন প্রশ্ন হবে যে রেওয়া মিল কাহাকে বলে? এর উত্তর হলো, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ানের জেরগুলোকে একটি আলাদা খাতায় ব্যাকখণ্ড কাগজে যে খতিয়ানের জেরগুলোকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী তৈরি করা হয় তাকে রেওয়া মিল বলা হয় বা ট্রায়াল ব্যালেন্স বলা হয়। রেওয়া মিলের ইংরেজি হলো ট্রায়াল ব্যালেন্স। তো এখন সংজ্ঞার মধ্যে আমি বলছি যে যে বিবরণী তৈরি করা হয় তার নাম রেওয়া মিল। আমি বলি নাই যে হিসাব তৈরি করা হয় তার নাম রেওয়া মিল, কারণ রেওয়া মিল কোনো হিসাব নয়, রেওয়া মিল একটা বিবরণী। রেওয়া মিল হিসাব চক্রের পঞ্চম ধাপ। এখন প্রশ্ন আসবে এরপরে, তো রেওয়া মিলের ছকটা কেমন হবে? এর উত্তর হলো, আইএএসসি এর পুনরূপ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি থেকে রেওয়া মিলের কোনো সুনির্দিষ্ট ছক দেয় নাই। অতএব আমরা বুঝলাম রেওয়া মিলের নির্দিষ্ট কোনো ছক নেই। তবু আমাদের যে রীতি অনুযায়ী যে রেওয়া মিল করা হচ্ছে একটা ছকে, সেই ছকটা আমি বোর্ডে দেখাচ্ছি। ওকে,
তোমরা সবাই দেখতে পাচ্ছ আশা করি। রেওয়া মিল এটা একটা ছক। এই ছকের 5টি কলাম, কলাম মানে পিলার, এই যে কলাম, এটা একটা কলাম ধরা হয়, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তো রেওয়া মিলের ছকে 5টি কলাম, এটা সুনির্দিষ্ট ছক নয়, এই রীতি অনুসারে রেওয়া মিল করা হয়। আচ্ছা, প্রথম ছক কলামের নাম ক্রমিক নং, এরপর হিসাবের নাম, এটা খতিয়ান পৃষ্ঠা, সংক্ষেপে খপ্রি লেখা হয়েছে, ডেবিট টাকা ক্রেডিট টাকা। এখন হিসাব বিজ্ঞানের যে কোনো অধ্যায় তুমি করতে যাও, প্রথমে তোমাকে জানতে হবে এই অধ্যায়টা কাহাকে বলে, এই অধ্যায় কী নিয়ে তৈরি হয়, এবং এই অধ্যায়ের নমুনা ছক কী, এবং এই অধ্যায়ের করার জন্য, অঙ্ক করার জন্য আমাকে কি কি নিয়মগুলো জানতে হবে। প্রত্যেকটা অধ্যায়, হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় করার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়ম পদ্ধতি দেওয়া আছে। এই নিয়ম পদ্ধতিটা যদি তুমি না জানো, এই নিয়মাবলী যদি তুমি না জানো, তাহলে তুমি কখনোই এই চ্যাপ্টারের অঙ্ক স্বাচ্ছন্দ্যে করতে পারবে না। আর এই এই নিয়মাবলীগুলি তুমি যদি মুখস্থ করো এবং বুঝো, তাহলে তুমি এই চ্যাপ্টারের সকল অঙ্কই স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবে। তো এই রেওয়া মিল করার জন্য আমাদেরকে কিছু নিয়ম অবলম্বন করতে হয়। তো আমি আগেই বলছি, খতিয়ানের জেরগুলোকে ডেবিট এবং ক্রেডিট এ দুভাগে বিভক্ত করা হয়। তাহলে খতিয়ানের জের ক্রয়, এটা ডেবিট হবে না ক্রেডিট হবে, বিক্রয় এটা ডেবিট হবে না ক্রেডিট হবে, এটা মুখস্থ না। এটার জন্য আমরা দেখব কিছু উদাহরণ। যেমন আমি সংক্ষেপে এখানে লিখি, যেহেতু এটা বোর্ডের এদিকে আছে। তোমরা জানো যে হিসাব 5 প্রকার। সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার। এখন এই রেওয়া মিলে যা যা আসবে সব, যা যা এন্ট্রি আসবে সব এই 5টার মধ্যে সীমাবদ্ধ, 5টার মধ্যেই কোনো একটা গ্রুপে সে পড়বে। এই সম্পদগুলো হলো ডেবিট, ব্যয়গুলো ডেবিট, আর আয়গুলো হবে ক্রেডিট, দায় ক্রেডিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট। তো যে বিষয়গুলো যেই হিসাবগুলো সম্পদ, এগুলো সব ডেবিট দিকে লিখতে হবে, এই যে ডেবিট ঘরে লিখতে হবে এখানে। যেগুলো ব্যয়, এগুলো ডেবিট দিকে লিখতে হবে। যেগুলো আয় হবে ক্রেডিটে, দায় হবে ক্রেডিটে, মালিকানা সত্ত্ব হবে ক্রেডিটে। এখন তোমাদের প্রশ্ন আসবে, তো সম্পদ তাহলে কোনগুলি, ব্যয় কোনগুলি একটু বলেন। আচ্ছা, এগুলো অনেকগুলি। সম্পদের মধ্যে আছে স্থায়ী সম্পদ, আসবাবপত্র, জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো। ব্যয়ের মধ্যে এরকম অনেক আছে, প্রারম্ভিক মজুত পণ্য, পণ্য ক্রয়, জ্বালানি, জাহাজ ভাড়া, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, হ্যাঁ, বেতন, মজুরি, এগুলো। আয়ের মধ্যে অনেক আছে, পণ্য বিক্রয়, বাড়ি ভাড়া, শিক্ষানবিশ সালামি প্রাপ্তি, সুদ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, উপভাড়া প্রাপ্তি, এগুলো। দায়ের মধ্যে এরকম অনেক আছে, আমি এগুলো তাড়াতাড়ি বলতেছি এই জন্য। দায়ের মধ্যে অনেকগুলো আছে, হ্যাঁ, পাওনাদার, ব্যাংক ঋণ, অগ্রিম, শিক্ষানবিশ সালামি, হ্যাঁ, এগুলো। মালিকানা সত্ত্বের মধ্যে আছে মূলধন, হ্যাঁ, নিটলাভ, অতিরিক্ত মূলধন, সাধারণ সঞ্চিতি, এগুলো। এখন আমি এগুলো তাড়াতাড়ি বললাম এই জন্য তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অনেকগুলো আছে। এখন এই অনেকগুলো কিভাবে জানবে? প্রথমত বলবো, তোমার মেইন বইয়ের মধ্যে দেওয়া আছে। এখন তোমরা বলবা মেইন বইয়ের তো ছড়াই ছিটায় অনেকভাবে দেওয়া আছে, অনেক চ্যাপ্টার, অনেক কিছু। তার জন্য আমি সহজ করে আমি সম্পদগুলো সব একত্রিত করে লিখছি একটা শীটের মধ্যে। আমার একটা শীট আছে, সম্পদের উদাহরণ আমি লিখছি প্রায় মনে করো 30টার মতো। ব্যয়ের উদাহরণ লিখছি আমি 57টা। এরপরে আয়ের উদাহরণ লিখছি আমি 12টা। দায়ের উদাহরণ আছে এরকম 15-20টা, আর মালিকানা সত্ত্ব আছে 6টা। এই একটা শীট আমি তৈরি করছি তোমাদের উপকারার্থে। এখন তোমরা চাইলে এই শীটটা তোমরা নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো। এখন গেল এই যে উদাহরণ, এগুলো ডেবিট, সম্পদ আর ব্যয়গুলো ডেবিট হবে, আয়, দায়, মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে। এছাড়াও আরো কিছু তোমাকে জানতে হবে। রেওয়া মিলটা সহজ করার জন্য আমি বলে থাকি যে
অনেক সঞ্চিতি আছে এখানে, অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি, পাওনাদার বাট্টা সঞ্চিতি, অনেক সঞ্চিতি। এই জন্য আমি এখানে একটা সহজভাবে বলি যে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে, শুধুমাত্র দুইটা সঞ্চিতি ডেবিট হবে। আবার বলি কথাটা, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে, শুধুমাত্র দুইটা সঞ্চিতি ডেবিট হবে। এক, পাওনাদার বাট্টা সঞ্চিতি, দুই, প্রদেয় বিল বাট্টা সঞ্চিতি। এরপরে তুমি সংক্ষেপে মনে রাখতে পারো সকল প্রকার তহবিল ক্রেডিট হবে। হ্যাঁ, এখন যা বলতেছি এগুলো হলো সহজভাবে বোঝার জন্য। সকল প্রকার তহবিল ক্রেডিট হবে, যেমন অবচয় তহবিল, ভবিষ্যৎ তহবিল, এগুলো ক্রেডিট হবে। শুধুমাত্র দুইটা তহবিল ডেবিট হবে, নগদ তহবিল আর ব্যাংক তহবিল। নগদ তহবিল মানে নগদ জমা, আর ব্যাংক তহবিল মানে ব্যাংক জমা। এই নগদ তহবিল আর ব্যাংক তহবিল ডেবিট হবে, যেহেতু এগুলো সম্পদ, ডেবিট। আর এছাড়া সকল তহবিল ক্রেডিট হবে। এরপরে রেয়ামিলে আমাদের সকল যে হিসাবগুলো, হিসাবের জেরগুলো দেওয়া থাকে, তার মধ্যে অতিরিক্ত কিছু হিসাবের জের দেওয়া থাকে। যেমন আমি ধরলাম একটা রেয়ামিলের জের আছে 25টি, জের আছে 25টি, এখানে আরো অতিরিক্ত দিয়ে দিল, অতিরিক্ত জের দিয়ে দিল 2টি। তাহলে রেয়ামিলের মধ্যে 25টি আসবে আর এই 2টি আসবে না। এখন তুমি বলবা যে 2টি যে আসবে না, এই 2টি কোনটি হবে? আমি যদি না বুঝি তাহলে তো আমি 25টা না লিখে আমি 27টা লিখবো, তখন তোমার রেয়ামিল অতিরিক্ত জের লিখে ফেলাম, রেয়ামিলটা ভুল হয়ে গেল। তাহলে রেয়ামিল অতিরিক্ত জের আসবে না, তাহলে রেয়ামিলে কোনগুলি আসবে না এটাও তো জানতে হবে। তার উত্তর হলো, রেয়ামিলে প্রারম্ভিক কোনো জের আসবে না। একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা পরে বলছি। প্রথমে তুমি এটা মনে রাখো যে কোনো হিসাবের প্রারম্ভিক জের রেয়ামিলে আসবে না। যেমন প্রারম্ভিক হাতে নগদ 50,000, সমাপনী হাতে নগদ 70,000। এই দুইটা জের দেওয়া আছে রেয়ামিলে। প্রারম্ভিক হাতে নগদ 50,000, সমাপনী হাতে নগদ 70,000। এখন আমি তো বলছি কোনো হিসাবের প্রারম্ভিক জের রেয়ামিলে আসবে না, তাহলে এটা যেহেতু প্রারম্ভিক জের, এটা আসবে না, আর সমাপনী জের আসবে। ওকে, এরপরে প্রশ্ন হবে কেন আসবে না, প্রারম্ভিকটা কেন আসবে না? কারণ দেখো, খতিয়ান যখন করা হয় তখন খতিয়ানে প্রারম্ভিক জের দিয়ে খতিয়ানটা শুরু করা হয়েছে। এই হাতে নগদের খতিয়ান যখন করা হয়েছে, প্রারম্ভিক জের দিয়ে শুরু করা হয়েছে। সারা মাস বা সারা বছর তারা লেনদেন করছে, নগদ টাকা ব্যবসা আসছে গেছে, আসছে গেছে, যাওয়ার পরে বছরের শেষে এই 70,000 টাকা রয়ে গেছে। তাহলে আমি কি বলতে পারি না যে 50,000 টাকা তো 70,000-এর মধ্যেই আছে? এই 70,000, এই 50,000 এখন আর নাই, ওটা তো বছরের শুরুতে ছিল, ওটা বছরের শুরুতে ছিল। এই 70,000 টাকা পরিবর্তন হইতে 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 এখন বর্তমান বছরের শেষে নির্দিষ্ট দিনে জের আছে 70,000 টাকা। এই 70,000 টাকা নিয়ে এই জন্য আমরা অঙ্ক করবো, কারণ প্রারম্ভিক জের তো এখন আর নাই, ওটা তো ভ্যানিশ হয়ে গেছে, ওটা বছরের শুরুর জের, আর আমরা করতেছি বছরের শেষে রেয়ামিল। তাহলে এটা বছরের শেষের 70,000 দিয়ে আমরা রেয়ামিল করব। তাহলে তুমি মনে রাখলা কোনো হিসেবের প্রারম্ভিক জের আসবে না। এরকম থাকতে পারে আমাদের প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী ব্যাংক জমা, তাহলে প্রারম্ভিক ব্যাংক জমা আসবে না, সমাপনী ব্যাংক জমা আসবে। এরপরে থাকতে পারে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, মানে ব্যাংক জমাতিরিক্ত কি সেটাও বুঝতে হবে। ব্যাংকে আমার নামে জমা আছে 20,000 টাকা, এখন ব্যাংকের সাথে আমি সবসময় লেনদেন করে থাকি, ব্যাংকের সাথে আমার গুড রিলেশন আমার ব্যবসার। তো আমার রিকোয়েস্টে ব্যাংক আমাকে আমার জমা আছে 50,000 টাকা, আমি 70,000 টাকার চেক কাটলাম, তারা আমাকে অতিরিক্ত 20,000 টাকা দিয়ে দিল, 70,000 টাকা দিয়ে দিল, জমা তো ছিল 50,000, তার মানে জমার অতিরিক্ত টাকা আমি আনলাম 20,000। এটাও একটা স্বল্প মেয়াদী ঋণ, ব্যাংকে এই টাকাটা আমাকে আবার ফেরত দিতে হবে, এটা দায়, এটা ক্রেডিট হয়। তো যদি থাকে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত আর সমাপনী ব্যাংক জমাতিরিক্ত, তাহলে আমি আমার আগের কথাই রয়ে গেলাম, প্রারম্ভিক আসবে না, তাহলে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত আসবে না,
সমাপনী ব্যাংক জমাতিরিক্ত আসবে, ওইটা নিয়ে রায় মিল করব। ব্যতিক্রম হলো শুধুমাত্র মজুদ আর মনিহারি। ব্যতিক্রম হলো শুধুমাত্র মজুদ আর মনিহারি। মজুদ, প্রারম্ভিক মজুদ পণ্য 20,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 5,000 টাকা। ব্যতিক্রম হলো এখানে এই সমাপনীটা আসবে না, বাট প্রারম্ভিকটা আসবে। আগের নিয়ম যেটা বললাম এটার উল্টা হইল, যে প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না, সমাপনী মজুদ পণ্য আসবে, সরি, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে আর সমাপনী মজুদ পণ্য আসবে না। প্রশ্ন আসবে কেন আসবে না? এই কেনগুলো জানতে হবে, কেনগুলোর উত্তরও জানতে হবে। কেন আসবে না? প্রারম্ভিক মজুদ পণ্য বছরের শুরুতে ছিল 20,000 টাকা। সারা বছর প্রারম্ভিক মজুদের সাথে আরো পণ্য ক্রয় করা হয়েছে, এগুলো একত্রিত করে বিক্রি করা হয়েছে। বিক্রি করতে 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 5,000 টাকা রয়ে গেছে। 5,000 রয়ে গেছে। এই 5,000 হলো 20,000-এর অবিকৃত অংশ। এই 5,000 হলো 20,000-এর অবিকৃত অংশ। তো 20,000 যদি তুমি লেখো তাহলে 5,000 তো লেখা হয়েই গেল, কারণ এই 5,000 তো 20,000-এর মধ্যেই আছে। তুমি যদি রেয়া মিলে 20,000-ও লেখো আবার 5,000-ও লেখো, তো হয়ে গেল 25,000। তোমার কাছে তো 25,000 টাকার পণ্য ছিল না। তো সুতরাং তুমি যদি প্রারম্ভিক মজুদ পণ্য লেখো তাহলে এই সমাপনী মজুদ পণ্যটা প্রারম্ভিক মজুদ পণ্যেরই অংশ। এই জন্য প্রারম্ভিক মজুদ পণ্য লিখলে আর সমাপনী মজুদ পণ্য লিখতে হয় না। সেম প্রারম্ভিক মণিহারি 15,000, সমাপনী মণিহারি 3,000। মণিহারির বেলাও একই কথা, এই নিয়মটাই, যে এখানে প্রারম্ভিক আসবে, সমাপনী মণিহারি আসবে না। একই কথা, প্রারম্ভিক মণিহারি। তো এটা বোঝাইতে গেলে প্রথমেই তোমাদের প্রশ্ন আসবে মণিহারি কি? মণিহারি কি? আমি যে মণিহারি নিয়ে অঙ্ক করতেছি, মণিহারি জিনিসটা কি? মণিহারি ইংরেজি হলো স্টেশনারি। স্টেশনারি, কাগজ, কলম, আলপিন, স্টেপলারের পিন, হ্যাঁ, স্টেপলার মেশিনটা না, স্টেপলারের পিন, কার্বন পেপার, কাগজ, এগুলোকে বলা হয় মণিহারি। ব্যবসায় ব্যবহার্য জিনিসপত্র, ছোট ছোট জিনিস, মণিহারি। তো প্রারম্ভিক মণিহারি আমি ক্রয় করছিলাম 15,000 টাকা। যেমন মনে করো আমাদের স্কুলে এই যে আমাদের ডাস্টার, এই যে কলম, এই দুটা মণিহারি, স্কুলের মণিহারি। এখন এগুলি মনে করো আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার প্রারম্ভিক মণিহারি ক্রয় করলেন বছরের শুরুতে 15,000। এখন নভেম্বর ডিসেম্বরে যখন স্কুল বন্ধ হয়ে গেল, দেখা গেল 3,000 টাকার মণিহারি এখনো রয়ে গেছে। তো এখন তো আমাদের স্কুলের হিসাবে যখন লেখা হবে 15,000 টাকা মণিহারি, হ্যাঁ, তাইলে আর এই 3,000 টাকা যে রয়ে গেছে, 3,000 টাকা, এটা আমাদের সমাপনী মণিহারি। তো প্রারম্ভিক মণিহারি আমাদের আসবে, সমাপনী মণিহারি আসবে না। কারণ এই 15,000-এর অংশই 3,000 টাকা, এই 15,000 অংশই 3,000 টাকা। 15,000 লিখলে আর 3,000 টাকা লিখতে হবে। আচ্ছা, তো এটা হলো বিপরীত। আমি প্রথম নিয়মটা বলছি, কোনগুলো রেয়া মিলে আসবে না? কোনো হিসাবের প্রারম্ভিক আসবে না, কোনো হিসাবের প্রারম্ভিক আসবে না। হোক যন্ত্রপাতি যদি থাকে, প্রারম্ভিক যন্ত্রপাতি, সমাপনী যন্ত্রপাতি, সেটার একই কথা, প্রারম্ভিক যন্ত্রপাতি আসবে না, সমাপনী যন্ত্রপাতি আসবে। ব্যতিক্রম হলো শুধু এই দুইটা, মজুদ আর মণিহারির বেলায় প্রারম্ভিক আসবে বাট সমাপনী আসবে না। মণিহারিরও প্রারম্ভিক আসবে বাট সমাপনী আসবে না। এরপরে আমাদের আরেকটা গ্রুপ এখানে আছে, সমন্বিত ক্রয়ের।
একই রেওয়া মিলে যদি এই গ্রুপটা থাকে সমন্বিত ক্রয়, এটার ইংরেজি হলো অ্যাডজাস্টেড পারচেস। তো তোমাদের প্রশ্ন আসবে সমন্বিত ক্রয় জিনিসটা কি। সমন্বিত ক্রয় নির্ণয় করার সূত্র হলো প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। তো এই সমন্বিত ক্রয় যখন রেওয়া মিলে থাকবে তো এটা ডেবিট হবে, সমাপনী মজুত পণ্য এই ক্ষেত্রে ডেবিট হবে, আর প্রারম্ভিক মজুত পণ্য এই ক্ষেত্রে আসবে না। প্রারম্ভিক মজুত পণ্য এই ক্ষেত্রে আসবে না। তো রেওয়া মিলে কোন হিসাবের জেয়ারগুলো আসবে না এগুলো আমরা ক্লিয়ার হলাম। এবার আসি কোন হিসাবের জেয়ারগুলো আসবে। আসবে তো সেটা আমি বললাম, সম্পদ আর ব্যয়গুলো ডেবিট হবে, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে। এটাই হলো আমার রেওয়া মিল চ্যাপ্টারের অঙ্ক করার আগের যে আলোচনা, সেই আলোচনাটা আমি করলাম। এরপরে লাস্ট আরেকটু বলে দিই, রেওয়া মিলের সকল হিসাবের জেয়ারগুলো সঠিকভাবে ডেবিট ক্রেডিট দুই ভাগে বিভক্ত করার পরও যদি রেওয়া মিল না মিলে তখন দুই দিকের পার্থক্য নির্ণয় করতে হয়। দুই দিকের পার্থক্য নির্ণয় করে পার্থক্যটি কমের দিকে বসিয়ে, ডেবিট এবং ক্রেডিট যেদিকে কম হয়েছে ওই কমের দিকে পার্থক্যের টাকাটা বসিয়ে অনিশ্চিত হিসাব নাম দিয়ে দুই দিকের যোগফল সমান করতে হয়। প্রশ্ন হতে পারে কেন কেন ঘাটতিটা হলো, কেন অনিশ্চিতটা হলো। ধরো আমি বলছি রেওয়া মিলের জের হলো 25টা, উদাহরণস্বরূপ আমি বলছিলাম যে 25টা জের আসবে। এখন 25টা জেরের মধ্যে তোমাকে দেওয়া হয়েছে 24টা জের, প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে 24টা জের, প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে 24টা জের, একটা হিসাবের জের নাই, একটা হিসাবের জের দেয় নাই টিচার। তাহলে একটা হিসাবের জের যদি না থাকে তাহলে 25টা জের যদি তুমি বসাও দুদিকে রেওয়া মিল সমান হতে বাধ্য। যদি একটা দুইটা যে কোনো যদি মিসিং হয় কোনো হিসাবের জের তাহলে রেওয়া মিল দুই পার্শ্ব সমান হবে না। তাহলে এই হিসাবের জেরটা কি, এটা যে কোনো একটা হিসাবের জের, এটা হতে পারে বেতন হিসাবের টাকা, হতে পারে মজুরি হিসাবের টাকা, হতে পারে ভবিষ্যৎ তহবিলের টাকা, যে কোনো হিসাবের টাকা এটা হইতে পারে। এখন তুমি তো জানো না এটা কোন হিসাবের জের, কোনটা টিচার দেয় নাই। তো এই জন্য এটা নাম দেওয়া হয়েছে অনিশ্চিত হিসাব, মানে এটা যে কোনো হিসাবের টাকা, অনিশ্চিত হিসাব। তো এই টাকাটা কমের দিকে বসিয়ে রেওয়া মিলের দুই পার্শ্ব সমান করতে হয়। এরপরে আসি অনিশ্চিত হিসাব। তো যদি নাকি অঙ্কে মূলধন দেওয়া না থাকে, যদি মনে করো যে জেরগুলো দেওয়া আছে জেরগুলোর মধ্যে ভিতরে মূলধন নাই, টিচার হোক বা যে নাকি হিসাব রাখছে ব্যবসা প্রতিষ্ঠানের সেই হিসাব রক্ষক হোক, তোমাকে সকল হিসাবের জেরই তোমার সামনে দিছে, মূলধন হিসাবের জেরটা সে দেয় নাই, ভুলে দেয় নাই বা ইচ্ছাকৃতভাবে দেয়নি, তাহলে তো তুমি নিশ্চিত হয়ে গেলা যে এখানে যেহেতু মূলধন হিসাব নাই তাহলে যেই হিসাবের জের তো মিসিং আছে, যেহেতু রেওয়া মিল দুইবার সমান হচ্ছে না, আর মূলধন যেহেতু নাই তাহলে এটা অবশ্যই মূলধনের টাকা, মূলধন হিসাবের টাকা। তখন আর তুমি অনিশ্চিত নামটা দিতে পারবে না, তখন নামটা দিতে হবে মূলধন হিসাব। কারণ তুমি তো বুঝতে পারছো মূলধন, এটা মূলধন হিসাবের টাকা, কারণ মূলধন ছাড়া তো ব্যবসা হয় না। এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি, একটা মানুষের একটা হাত নাই পা নাই, আমি যদি এই কথা বলি একটা মানুষ আসতেছে দেখো দুই হাতও নাই দুই পাও নাই, এরকম মানুষও আছে তোমরা বিশ্বাস করবা। কিন্তু আমি যদি বলি যে ওই দেখো একটা মানুষ আছে তার মাথা নাই, তখন তোমরা তাকাইবা না, মানে তোমরা হাসবা যে মাথা ছাড়া তো মানুষ হয় না। মাথা ছাড়া যেরকম মানুষ হয় না ঠিক তেমনি ভাবে মূলধন ছাড়াও ব্যবসা হয় না। অতএব মূলধন অবশ্যই ব্যবসার মধ্যে আছে। মূলধন হিসেবের জের যেহেতু হিসাব রক্ষক হোক বা টিচার হোক দেয় নাই, অতএব দুদিকের পার্থক্য সেই ক্ষেত্রে হবেই হবে, আর সেই পার্থক্যের নামটা তুমি অনিশ্চিত হিসাব না দিয়ে দিবে মূলধন হিসাব। ক্লিয়ার? আমার ক্লাস কতক্ষণ আছে? 5 মিনিট। আচ্ছা, আর অবজেক্টিভের ক্ষেত্রে রেওয়া মিলের যেই অবজেক্টিভটা সবসময় আসে সেটা হলো, বেশিরভাগই আসে যে রেওয়া মিল তৈরি করার প্রধান উদ্দেশ্য কি। রেওয়া মিল তৈরি করার প্রধান উদ্দেশ্যই হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এটা প্রতি পরীক্ষার মধ্যে, ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে এটা আসে যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা রেওয়া মিলের প্রধান উদ্দেশ্য। এরপর আবার আসে রেওয়া মিল হিসাব চক্রের কততম ধাপ? 5ম ধাপ। এরপরে আসে রেওয়া মিলের যে সুনির্দিষ্ট কোনো ছক নেই, এটা কোথায় বলা আছে?
এটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটিতে বলা, ওখান থেকে র্যামিলের সুনির্দিষ্ট কোনো ছক দেওয়া হয় নাই। এখান থেকে আবার নৈবিক থেকে আসে IASC, এটা পূর্ণরূপ কি আগে বলছি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। আচ্ছা, তো এখন তোমাদের সুবিধার্থে আমি আজকে যেহেতু 5 মিনিট সময় আছে, 5 মিনিটে আমি কোনো একটা অঙ্ক করতে পারবো না, এই জন্য আমি আজকে সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্বের কিছু উদাহরণ তোমাদেরকে লিখে দিই, তাহলে এগুলো তোমরা বাড়িতে মুখস্থ করবে। আর আগামী ক্লাসে শুরু থেকে আমরা অঙ্ক শুরু করবো, আজকে আমাদের আলোচনাটাই থাকলো। তোমরা জানো আমাদের যে হিসাব বিজ্ঞানের অঙ্কগুলি, এগুলো অনেক বড় বড় থাকে। এমনিতে যে সাধারণ গণিতে যে অঙ্ক আছে সেগুলো তোমরা জানো, যে একটা অঙ্ক করতে হয়তো 4 মিনিট 5 মিনিটে একটা দুটো অঙ্ক করা যায়, কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের অঙ্কগুলি একটা করতে অনেকক্ষণ সময় লাগে, কমপক্ষে 10 মিনিট 12 মিনিট সময় লাগে। তো এই জন্য আমি অঙ্কের মধ্যে যাচ্ছি না, আজকে আমি এই নিয়মগুলো লেখাই দিচ্ছি, এই অনুযায়ী আমরা আগামী ক্লাসে অঙ্ক করব। এখানে আমি সম্পদের উদাহরণগুলো লিখছি: আসবাবপত্র, জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক। ট্রেডমার্ক তোমরা বুঝো যে ট্রেডমার্ক হলো মার্কা, তীর মার্কা সয়াবিন তেল, গরু মার্কা ঢিউটিন, এই মার্কাগুলো সরকারের থেকে টাকা দিয়ে অনুমোদন করে আনতে হয়, এটা ব্যবসার সম্পদ। হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, দেনাদার, সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত মণিহারি, বিনিয়োগ। হ্যাঁ, বিনিয়োগ সম্পদ, কোথাও টাকা ইনভেস্ট করা হলে এটা বিনিয়োগ। অগ্রিম বেতন, মানে কর্মচারীকে আমি অ্যাডভান্স বেতন দিয়েছি, তার থেকে আমি আগামী সুবিধা পাবো, 3 মাসের বেতন অ্যাডভান্স দিয়েছি, 3 মাস সুবিধা আসবে। অগ্রিম ভাড়া। অনাদায়ী বিনিয়োগের সুদ, মানে বিনিয়োগের সুদ। হ্যাঁ, আচ্ছা, বিনিয়োগের সুদ, যেখানে আমি টাকা ইনভেস্ট করেছি সেখান থেকে আমার লভ্যাংশ আসবে, সুদ আসবে, এখন আসে নাই, এটাকে অনাদায়ী বলা হয়। প্রাপ্য বাড়ি ভাড়া, আমি বাড়ি ভাড়া দিচ্ছি কিন্তু আমি টাকাটা এখনো পাইনি, তাহলে ওখান থেকে আমার টাকাটা আসবে, এটা হলো প্রাপ্য বাড়ি ভাড়া, এটা সম্পদ। সম্পদ হলো যেখান থেকে আমার নগদ টাকা আসবে অথবা সুবিধা আসবে, এই দুইটা খাত হলো সম্পদ। ব্যয় তো অনেকগুলো, আমি সংক্ষেপে কয়েকটা লিখি।
তোমাদের এটা অনেকে একটা হেজিটেশনে থাকে, প্রারম্ভিক মজুত পণ্য এটা কি হিসাব? প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় হিসাব। আবারও বলি, প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় হিসাব, ডেবিট। পণ্য ক্রয়, ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, বেতন, মজুরি, অবচয়। অবচয় জিনিসটা কি? সম্পদ, একটা স্থায়ী সম্পদ ক্রমাগত ব্যবহার করার ফলে যে মূল্য হ্রাস হয়, সেই টাকাটাকে, সেই ক্ষয়িষ্ণু অংশটাকে বলা হয় অবচয়। অপচয় না, একটা আছে অপচয় শব্দ, অপচয় না। আমাদের হিসাব বিজ্ঞানের এই শব্দটার নাম হলো অবচয়, ইংরেজিতে বলা হয় ডিপ্রিসিয়েশন। অবচয়। এখানে আমি একটা ব্যয়ের নাম লিখছি অনাদায়ী পাওনা। এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে, স্যার জিনিসটা কি অনাদায়ী? এটার সিনোনিমস আছে, অনাদায়ী পাওনা, কুঋণ বা অনাদায়ী দেনা। আরও আছে এটার নাম, মন্দ ঋণ বলা হয়, ইংরেজিতে ব্যাড ডেট বলা হয়। তো অনাদায়ী পাওনা জিনিসটা কি? আমরা যাদের কাছে বাকিতে পণ্য বিক্রয় করি তাদেরকে আমরা বলি দেনাদার। তো মনে করো আমি একটা ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে বাকিতে পণ্য বিক্রি করছি 20,000 টাকা, তাহলে সে আমার দেনাদার হলো 20,000 টাকা। এখন এই দেনাদার দেখা গেল যে 18,000 টাকা দিছে আর 2,000 টাকা দেয় নাই, বলছে পরে দিব। এই টাকাটা আমাকে দেয় নাই, এই না দেওয়ার বিভিন্ন কারণ হতে পারে। এক নাম্বার, দেনাদার মারা গেছে, সে বলে যায় না যে আমার কাছে 2,000 টাকা তারা পাবে, দিয়ে দিও। দেনাদার পাগল হয়ে গেছে, দেনাদার দেশ ত্যাগ করছে, অথবা দেনাদারের প্রতারণামূলক মনোভাব, বলছে যে আমি দিব না, পারলে নিয়েন, এরকম ভাব। যার কারণে যদি দেনাদার যাদের কাছে বাকিতে মাল বিক্রি করছে তাদের থেকে যদি টাকা আমরা কোনোভাবে না পাই, যেটাকে বাংলা ভাষায় বলে মায়ের কাছে টাকা না পাই, সেটা হইতে পারে পুরা 20,000, হইতে পারে এটার আংশিক 2,000, যেটাই হোক, যে টাকাটা আমরা পাবো না সেই টাকাটাকে বলা হয় অনাদায়ী পাওনা। যে টাকাটার পাবো না তাকে বলা হয় অনাদায়ী পাওনা। এটার আরেকটা নাম হয়েছে কুঋণ, আরেকটা নাম হয়েছে অনাদায়ী দেনা। মণিহারি, মণিহারি তো আমি আগেই বলছি। ইত্যাদি, আর লিখবো না, ইত্যাদি। এবার 3 নম্বরে লিখে আয় সমূহ। পণ্য বিক্রয়, কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি। এই জায়গার মধ্যে স্টুডেন্ট একটা ভুল করে সবসময় বলি বাট্টা প্রাপ্তি, এটার উচ্চারণ রয়েছে বাট্টা, বয়াকার, টয় টয় আকার, টয়ের নিচে ট, বাট্টা। এখন যদি উচ্চারণ করা হয় বাট্রা ট্রা, তাহলে এটা ভুল, এটা বাট্টা। ইংরেজিতে ডিসকাউন্ট বলা হয় বাট্টা। এই জন্য টয়, তো এই টয়ের নিচে এই এরকম একটা দিলেই এটা হলো টয় ট, বাট্টা। হ্যাঁ, আচ্ছা। আমি এখানে কিছু উদাহরণ লিখছি। পণ্য বিক্রয়, কমিশন প্রাপ্তি। পণ্য বিক্রয় তোমরা বোঝো, পণ্য বিক্রয়, পণ্য বিক্রি করা হয় দোকানের। কমিশন প্রাপ্তি, নির্দিষ্ট চুক্তির বিনিময়ে কোনো কাজ করে দিলে যে টাকা পাওয়া যায় সেটা কমিশন, কমিশন পাওয়া গেছে আয়।
বাট্টা প্রাপ্তি, হ্যাঁ, পণ্যের মূল্য তালিকা থেকে কোনো টাকা ছাড় দেওয়া হয়, বা টাকা পয়সা আদান প্রদানের সময় দানাদার পাওনাদারের মাঝে যে লেনদেন থাকে সেখানে টাকা পয়সা আদান প্রদানের সময় যে ছাড় দেওয়া হয় বা ছাড় পাওয়া যায় সেটা হলো বাট্টা। তো এখানে বাট্টা প্রাপ্তি মানে, বাট্টা প্রাপ্তি হলো নির্দিষ্টভাবে বলি যে কোনো পাওনাদারকে যখন নাকি আমি টাকা পরিশোধ করতে যাব, যদি আগে থেকে শর্ত থাকে যে আপনি যদি 2 দিন 1 সপ্তাহের মধ্যে টাকাটা পরিশোধ করেন তাহলে আপনাকে 5% ছাড় দিব, তাহলে আমি দেখা গেল 1 সপ্তাহের মধ্যে টাকাটা পরিশোধ করলাম, পাওনাদার আমাকে ছাড় দিল, সেই ছাড়টা যে আমি পাইলাম এটাই হলো বাট্টা প্রাপ্তি। এটা আয় ক্রেডিট। বাড়ি ভাড়া প্রাপ্তি এটা তো সবাই বুঝে, হ্যাঁ, বাড়িওয়ালা বাড়ি ভাড়া প্রাপ্তি পায়। শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামিটা হলো শিক্ষা দেওয়ার পরে, সেবা প্রদান করার পরে যে টাকাটা পাওয়া যায় সেটাকে বলা হয় শিক্ষানবিশ সালামি। শিক্ষানবিশ সালামি, প্রথমে আসি আমি শিক্ষানবিশ জিনিসটা কি। যারা শিখে তাদেরকে বলা হয় শিক্ষানবিশ, যারা শিখে তাদেরকে বলা হয় শিক্ষানবিশ। আর যে শিখায়, সে শিখায় যে অর্থটা পায়, এটা ব্যবসায়িক হোক, হ্যাঁ, বিভিন্ন ট্রেনিং হোক, যে টাকাটা পায় সে যে পাইলো, সে পাইলো শিক্ষানবিশ সালামি। তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানও কাউকে কিছু শিখায় বোঝায় যদি টাকা পায়, সেটা কোর্স করায় যদি টাকা পায়, আমাদের ব্যবসার জন্য সেটা শিক্ষানবিশ সালামি, আমাদের ব্যবসার জন্য আয়, এগুলো ক্রেডিট হবে। ওকে, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।